আজ রাতে এমন একটা ম্যাচ যে ম্যাচটা সারা বিশ্বের ফুটবলারমোদীদের দুই ভাগে ভাগ করে দেবে। এই কথাটা বলার পর আমার মনে পড়লো যে আসলে ইন্টার মিলান আর প্যারিস সেন্ট জার্মেই এই দুইটা দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এই দুটো ক্লাব কি আসলেই সারা বিশ্বের ফুটবলারমোদীদের দুই ভাগে ভাগ করে দেওয়ার মতো? বাংলাদেশের কথা যদি বলি সেটা হয়তো না, কারণ এই দুই দলের ওইভাবে ফ্যান ফলোয়িং যেটা বার্সেলোনার আছে, রিয়াল মাদ্রিদের আছে, লিভারপুলের আছে বা ম্যানচেস্টার ইউনাইটেডের আছে সেইভাবে নেই। কিন্তু তারপরেও এটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং বিশ্বকাপ ফুটবল যেটা দেশগুলো খেলে, আমি এমনভাবে ইনফরমেশনটা দিচ্ছি মানে আপনারা জানেন না যে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এটা। এবং সেই ম্যাচে আমি জানি এত কথা যে বলবো, শেষ পর্যন্ত আপনারা একটা প্রশ্নের উত্তর খুঁজতে চাইবেন আমার কথা থেকে, যে জিতবে কে, যেটা সবচেয়ে মানে $1,000,000 কোশ্চেন। তা আমি যদি শুরুতেই আপনাকে বলে দিই এটা যে আজকে ফাইনালে জিতবে হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই মানে পিএসজি। এটা কীভাবে বললাম? সেটা বললাম আসলে ইতিহাসের দিকে তাকিয়ে। খেলাটা হবে কোথায়? মিউনিকে, এটা মনে রাখেন। তো মিউনিকে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে চারটা, দুই মাঠে চারটে হয়েছে। প্রথম তিনটা হয়েছে অলিম্পিক স্টেডিয়ামে, 72 সালে মিউনিকে অলিম্পিক হয়েছিল, ওরা বলে অলিম্পিয়াডন এরকম কিছু বলে। সেখানে যে প্রথম তিনটে খেলা হয়েছে, আর পরেরটা হয়েছে এলিয়ান্স অ্যারেনা, যেটা 2006 বিশ্বকাপের সময় নতুনভাবে সাজানো হয়েছিল। তো এই চারটা ফাইনালের দিকে যদি আপনি তাকান, 1979 সালে নটিংহাম ফরেস্ট মালমোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 1993 সালে চ্যাম্পিয়ন হয়েছিল মার্সেই, হারিয়েছিল এসি মিলানকে। 1997 সালে বরুসিয়া ডর্টমুন্ড জুভেন্টাসকে হারিয়েছিল। 2012-তে চেলসি হারিয়েছিল বায়ার্নকে, হোম টিম বায়ার্নকে। এইটার সাথে আমি পিএসজি চ্যাম্পিয়ন হওয়াটা কীভাবে মিলাচ্ছি? তো আপনি একটু খেয়াল করে যদি দেখেন যে চারবারের কথা বললাম, নটিংহাম ফরেস্ট, মার্সেই, ডর্টমুন্ড এবং চেলসি, এই সবগুলো দল তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল মিউনিকে। তার মানে হচ্ছে মিউনিক সবসময় নতুন চ্যাম্পিয়ন উপহার দেয়। কি প্রমাণ হয়ে গেল যে পিএসজি জিতবে? আরেকটা যদি বলি যে এখন পর্যন্ত ফ্রান্সের একটা মাত্র ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে, ওই যে মার্সেই যেটা বললেন 1993। ওইটা নিয়ে পরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে ফিক্সিং টিক্সিং নিয়ে, সেসবে না গেলাম। তো মার্সেই সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মিলানের একটা ক্লাবকে হারিয়ে, এসি মিলান। আর এখানে ফ্রান্সের আরেকটা দল ফাইনাল খেলছে, প্রতিপক্ষ হচ্ছে মিলানের আরেকটা ক্লাব। তাহলে এত কিছুর পরে তো আসলে আর কোনো সন্দেহ থাকে না যে পিএসজি চ্যাম্পিয়ন। কিন্তু ভাই, খেলাটা কি আসলে এইভাবে হয়? ইতিহাস থাকে ঠিক আছে, এবং এই ইতিহাসটা আমার ধারণা ইন্টার মিলান ভুলে যেতে চাইবে। আর পিএসজির কোচ হোক, সাপোর্ট স্টাফ হোক বা তাদের ক্লাবের অন্য কোনো কর্মকর্তা হোক, তারা হয়তো পিএসজিকে এটা মনে করিয়ে দেবে, দেখো এরকম কিন্তু একটা ইতিহাস আছে, কাজে আমরাই ফেভারিট। কিন্তু মাঠের খেলাটা আসলে অন্য হিসাবে হয়। সেই হিসাবটা কি? সেই হিসাবে যদি আমি যাই, এক কথায় যদি আমি এই ম্যাচটাকেই করতে বলি, যে কোনো একটা ফাইনালে বা যে কোনো একটা বড় ম্যাচে আমরা একটা একটা লেভেল লাগানোর চেষ্টা করি, ওইটার একটা ট্যাগ লাইন দিই যে এই ম্যাচটা আসলে এরকম। তো এই ম্যাচটা খুব সহজ, এটাকে আমরা বলতে পারি অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই। খুব ক্লিশে, এই কথাটা খুব ব্যবহৃত হয় যে কোনো খেলাতেই, কিন্তু এখানে এটা খুব আক্ষরিক অর্থেই সত্যি। অভিজ্ঞতার দিক থেকে ইন্টার মিলান অনেক এগিয়ে, আবার তারুণ্যের শক্তিতে পিএসজি অনেক এগিয়ে। যদি এটা অঙ্ক দিয়ে বলি, যে আপনারা যে সেমিফাইনালের স্টার্টিং লাইন আপ দেখেন বা আগের লাইন আপ দেখেন, মানে অ্যাভারেজ যদি মানে প্রবাবল যে লাইন আপ যেটা স্টার্ট করতে পারে দুই দলের, সেটা দেখলে আমরা দেখব যে ইন্টার মিলানের খেলোয়াড়দের অ্যাভারেজ গড় বয়স হচ্ছে 30-এর উপরে, 30 বছর 7 মাস, অলমোস্ট 31-এর কাছাকাছি। যেটা প্যারিস সেন্ট জার্মেইয়ের ক্ষেত্রে 24 বছর। ডিফারেন্সটা চিন্তা করেন। তো এখন কথা হচ্ছে যে অভিজ্ঞতা বেশি জরুরি নাকি তারুণ্যের শক্তি বেশি জরুরি? এটা আসলে ডিপেন্ড করে। কখনো কখনো তারুণ্য অভিজ্ঞতাকে হারিয়ে দেয়, কখনো অভিজ্ঞতাটাই বড় হয়ে ওঠে। অভিজ্ঞতা এখন ইন্টার মিলানের যদি আপনি সমর্থক হন, আমি জানি না বাংলাদেশে ইন্টার মিলানের কতজন সমর্থক আছে, বা ইন্টার মিলানের ক্লাবের ইতালিতে তো ডেফিনেটলি আছে, অন্যান্য দেশেও আছে, সেটা যদি হয় তারা নিশ্চয়ই অভিজ্ঞতাটাকে বড় করে দেখাতে চাইবে। এবং এইটাও বলতে চাইবে যে 2 বছর আগে ইন্টার যে সর্বশেষ ফাইনালটা খেলেছিল, সেই ফাইনালের 8 জন খেলোয়াড় এইবারের দলেও আছে। কাজেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিনিসটা কেমন, এটাতে চাপটা কেমন, এটা পরিবেশটা কি, এই জিনিসটা তাদের জানা।
তো পিএসজিতেও তো এরকম ফাইনালে খেলা অনেক প্লেয়ার থাকার কথা, কারণ ওরাও তো বেশি দিন আগে খেলেনি, 2020 সালে খেলেছে। তো 2020 5 বছর পরে অনেক থাকার কথা না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে 2020 সালে ওই করোনার ওই সময়টাতে খেলা যে একমাত্র ফাইনাল পিএসজির, সেই টিম থেকে মাত্র একজন খেলোয়াড়, আমি আবার বলছি মাত্র একজন খেলোয়াড়, অধিনায়ক মার্কিনিওস, ব্রাজিলিয়ান ডিফেন্ডার, তিনি শুধু আছেন। এটা একটু অবাক করার মতো ব্যাপার না? এই অবাক করার মতো ব্যাপারটার মধ্যেই আসলে এই পিএসজির চ্যাম্পিয়ন হওয়ার যে সম্ভাবনাটা যদি বলি যে খুব উজ্জ্বল, সেটা নিহিত আছে। এটা নিহিত আছে কী কারণে? আপনারা সবাই জানেন পিএসজি ছিল একটা তারকা খচিত দল। মানে আপনারা রিয়াল মাদ্রিদের একসময় গ্যালাক্টিকসের কথা জানি, যখন জিদান খেলতেন, যখন রোনালদো খেলতেন, যখন বেকহাম খেলতেন, মানে তারায় খচিত ছিল একসময় রিয়াল মাদ্রিদ। পিএসজি কিন্তু আধুনিককালে সেই কাজটাই করেছিল। লিওনেল মেসি, নেইমার, আপনার এমবাপ্পে, ইব্রাহিমোভিচ কিছু জন্য এসেছিলেন। তো এত সব স্টারদের নিয়ে কিন্তু পিএসজি চূড়ান্ত সাফল্যটা পায়নি। চূড়ান্ত সাফল্যটা কি? লিগ 1 জিতা বা ফ্রেঞ্চ লিগ জিতা, যেটা অনেকে দুষ্টামি করে কৃষক লিগ বলে, সেটা জিতা আসলে এই নাসের আল খালেফির উদ্দেশ্য ছিল না। এই ভদ্রলোককে, ওনার নাম আপনি জানেন, যে কাতারের লোক। ওনারা এই কাতারের স্পোর্টস যে ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানি কিনে নেওয়ার পরেই তো পিএসজির এই উত্থান, এবং তাদের উদ্দেশ্য কিন্তু কখনোই লিগ 1 ছিল না। লিগ 1 সবসময় জিতে বা চাইলেই জিতা যায়, এরকমটা অবস্থা তাদের যে টিম ছিল। ওনারা চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে, যেটা সিটির ক্ষেত্রে সত্যি। ম্যানচেস্টার সিটি অনেক সাধনার পর সেটা পূর্ণ হয়েছে। এখন পিএসজির ক্ষেত্রে ওই একটা জিনিসই বাদ আছে। এবং এই যেটা বললাম মার্কিনিওস ছাড়া গত ফাইনালে কোনো খেলোয়াড় নেই, এইটা কিন্তু পিএসজির একটা স্ট্র্যাটেজি চেঞ্জের অংশ। তারা যখন দেখলো যে এত সব তারকা নিয়েও কাজ হচ্ছে না, তখন তারা দলটাকে নতুন করে ঢেলে সাজালেন। এবং যেখানে ফ্রান্সের তরুণ খেলোয়াড়দের অনেক বেশি আধিক্য, সব মিলিয়ে খেলাটাও যদি বলি, আমরা ওই সময়ের খেলা হতো না, আমরা মেসির ঝলক দেখতাম, এমবাপ্পের ঝলক দেখতাম, নেইমারকে দেখার জন্য বসে থাকতাম। কিন্তু এখন যদি ওভারঅল দলগত খেলা দেখি, পিএসজি প্রবাবলি ওই সময়ের চেয়ে অনেক অনেক ভালো ফুটবল খেলছে। আর আপনি যদি এইবারের কথা বলেন, এইবার আমার ধারণা নিরপেক্ষ যারা ফুটবল দর্শক তারা বলবেন যে এই সিজনের বেস্ট টিম হচ্ছে পিএসজি। কিন্তু কথা হচ্ছে এইটাই যে বেস্ট টিম হওয়া মানেই যে আপনি চ্যাম্পিয়ন হবেন, শিরোপা জিতবেন, এটা কোনো নিশ্চয়তা নাই। বিশেষ করে যদি আপনার প্রতিপক্ষ থাকে ইতালিয়ান দল। ইতালিয়ান দলগুলোকে ভয় পায় না এমন ক্লাব পৃথিবীতে খুব কম আছে। এটা অতীতে আরও বেশি ছিল, এখন বিশ্বায়নের যুগে সব একাকার হয়ে গেছে, কিন্তু অতীতে এই জিনিসটা আরও অনেক বেশি ছিল। এবং ইন্টার মিলান হচ্ছে সেই ইতালিয়ান ফুটবলের সবচেয়ে কি বলা যায়, আমি যদি একটা রিপ্রেজেন্টেটিভের নাম বলতে চাই, সেটা ইন্টার মিলান। এই কারণে যে কাতানেসিওর কথা বলি আমরা, ইতালিয়ান রক্ষণ, যেটা নিয়ে সারা পৃথিবীর আক্রমণ ভাগ মানে ভয় পায়, একটা আতঙ্কের শব্দ, সেটা কিন্তু ইন্টার মিলানের শুরু হেলেনিও হেরারার মাধ্যমে। এবং ইন্টার মিলানের প্রথম যে দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি 1964-65, সেটা কিন্তু ওই সময়ের ওই মেথড কাজে লাগিয়ে জয় করা। সর্বশেষ তারা জিতেছে 2010-এ। এবার আবার একটা সুযোগ এসে, যেটা বলছিলাম যে 2 বছর আগেও তারা ফাইনালে খেলেছিল। তার মানে তাদের পুনর্জাগরণটা কিন্তু এটা ওয়ান অফ না, যে হঠাৎ করে খেলছে তা না। অনেক ঐতিহ্যবাহী দল, পিএসজি সেই অর্থ ঐতিহ্য নাই। কিন্তু যদি আমি খেলোয়াড় বিবেচনায় যাচ্ছি না, কিন্তু তারপরে যদি আমি দুইটা ডিফাইন করতে বলি এখানে, যে লাউতারো মার্তিনেজ ইন্টার মিলানের মেইন স্ট্রাইকার এবং আর্জেন্টাইন, তার উপরে একটা বড় ভরসা থাকবে। পিএসজি হয়তো দেমবেলের উপর ভরসা করে রাখবে, ওসমান দেমবেলে। এরকম আরও অনেক আমি প্লেয়ার, বিভিন্ন পজিশনের প্লেয়ার তুলনা করতে পারি। কিন্তু দুজন প্লেয়ারের কথা না বললে আমি মনে করি এই আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। আমরা যদি এই দুই দলের ফাইনালে ওঠার পরটা দেখি, সব কিছুর পরে কিন্তু সবচেয়ে বড় ঋণ মনে হয় দুই দলেরই তাদের গোলকিপারদের কাছে। ইন্টার মিলানের জন্য সেটা হচ্ছে ইয়ান সমার, আর পিএসজির জন্য হচ্ছে দোনারুমা। বিশেষ করে সেমিফাইনালে, আর্সেনালের সঙ্গে সেমিফাইনালে এই পিএসজি যে পারফরমেন্সটা ছিল, ওইটা আমি মনে করি যে দোনারুমার একটা অনেক বড় অবদান। একইভাবে বার্সেলোনার সঙ্গে ইন্টার মিলানের সেমিফাইনাল তো অল টাইম ক্লাসিকের ভেতরে ঢুকে গেছে। এটা মানে 2 লেগ মিলিয়ে 7-6 13 গোল হয়েছে একটা সেমিফাইনালে। সেখানে একটা দল ইতালিয়ান দল, যাদেরকে সবাই মনে করে যে খুব রক্ষণাত্মক ফুটবল খেলে। সেই ম্যাচে কিন্তু ইয়ান সোমান না থাকলে ইন্টার মিলান আজকে ফাইনাল খেলতে পারে না। তো এই দুই গোলকিপারের লড়াইটাও আমি মনে করি এই ফাইনালের একটা বড় সাইড শো। এবং আমি মার্তিনেজের কথা বলছি, দেমবেলের কথা বলছি, দুইজনকে যদি আলাদা করে নিতে চাই,
প্রবাবলি এই দুই গোলকিপারের কথাই আমাকে আলাদা করে নিতে হবে, যে দুই গোলকিপার একটা বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। আমি শেষ করার আগে একটা খালি কথা বলবো যে পিএসজির যে এই নতুন পিএসজির রূপকার, স্টারবিহীন নতুন একটা দল, তারুণ্যনির্ভর দলের রূপকার, এই দলটা কে তৈরি করেছেন? এই দলটা লুইস এনরিকের হাতে তৈরি। এবং লুইস এনরিকে নিজে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। 2015 সালে তিনি বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছিলেন। মানে স্পেনের ট্রেবল তো বুঝতেছেন আপনি, লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ। তিনি 10 বছর পর আবার একটা ট্রেবলের সামনে দাঁড়িয়ে, এবং গার্দিওলা ছাড়া আর কোনো কোচ দুইটা ভিন্ন ক্লাবের হয়ে এই ট্রেবল জিততে পারেনি। এবং এনরিকের ওই বার্সেলোনার জয়ের চেয়ে যদি আজকে এই পিএসজি এটা জিতে যায়, আমি ওই বার্সেলোনার জয়ের চেয়ে ওটাকে এগিয়ে রাখবো। এই কারণে বার্সেলোনায় তিনি উত্তরাধিকার সূত্রে একটা দারুণ দল পেয়েছিলেন। সেই অর্থে বোধহয় তার সময় টিমে যোগ হয়েছিল নেইমার আর রাকিতিস সম্ভবত, আর মূল টিমটা আগের থেকে রেডি ছিল। কিন্তু এইখানে কিন্তু তিনি এসে নিজে দলটাকে তৈরি করেছেন, বরং নেইমার আর ভেরাত্তিকে তিনি দল থেকে বাদ দিয়েছেন বা তাদের ছাড়াই এগোবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কমপ্লিটলি এটা লুইস এনরিকের নিজের তৈরি করা দল, কাজেই তারই সাফল্যটা প্রবাবলি বার্সেলোনার ওই সাফল্যকেও ছাড়িয়ে যাবে। তো সিমন ইনজাগি নিয়ে বলতে পারি আমি, ইন্টার মিলানের ডেফিনেটলি ওই দলেও তার একটা বড় অবদান আছে। তো ওইটাতে পুরোটা না যাই, আমি শুধু শুরুর ওই কথাটা আবার ফিরে যাই। ইতিহাসের কথা বললে মিউনিক সবসময় নতুন চ্যাম্পিয়ন উপহার দেয়। এর আগে যে 4বার ফাইনাল হয়েছে প্রতিবারই নতুন চ্যাম্পিয়ন দেখেছে। পঞ্চমবারেও সেই ধারা অব্যাহত থাকবে কি না, এটা একটা আমার বড় কৌতূহল থাকলো। আবার এই ধারাগুলো কিন্তু হয়ই, বা বলে রেকর্ড হয় ভাঙার জন্য। সেটা ভেঙে আমরা কি আবার ইতালিয়ান ফুটবলের জয় দেখব কি না, সেটাও একটা কৌতূহলের বিষয়। এখন বলতে পারেন আপনি তো দুই দিকেই বললেন, দুই দিকে বললাম ভাই, সিদ্ধান্ত আপনি নেন। আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে মন খোলা রেখে খেলা দেখতে বসেন, যে দলে জিতুক ভাই আমাদের কি।